এখন আমাকে একটু বলো তো, তুমি কি আদতেও এই ভাগটুকু ক্যালকুলেটর ছাড়া করে তার উপর রুট করে সেটাকে আবার 2π দ্বারা গুণ করে অ্যান্সার বের করতে পারবা? এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি স্টুডেন্টস। আজকে 27 এপ্রিল তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই জিএসটি 2023-24 ভর্তি পরীক্ষার ফিজিক্স অংশটুকু সমাধান আজকের ক্লাসে আমরা দেব। কিভাবে উইদাউট ক্যালকুলেটর সলভ করা যায় কোশ্চেনগুলো, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের প্রশ্ন 1 থেকে। জিএসটি 2023-24 এর ফার্স্ট কোশ্চেনটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ফিজিক্স সেকেন্ড পেপার 10ম অধ্যায়ের কোশ্চেন। এটা এরকম একটা সার্কিট দেওয়া ছিল এবং বলা ছিল যে XYZ এর কোন মানগুলোর জন্য আল বাল্ব জ্বলবে। তো এই XYZ এর কোন মানগুলোর জন্য আমাদের এই আল বাল্বটা আমরা জ্বালাতে পারবো। তখন এই বাল্বটা তখনই জ্বলবে যখন এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। তখন ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে, আমরা জানি এগুলো গেটগুলোর নাম লিখি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। কারোটার সামনে ডট নাই। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। এই তিনটা XYZ আছে। তিনটা XYZ এর কোন মানের জন্য এই বাল্বটা তখন জ্বলবে মানে এখানে আমাদের 1 থাকতে হবে, আলটিমেট ইনপুটটা 1 আসতে হবে। 1 থাকলেই তখন বাল্বটা জ্বলবে। লাস্ট থেকে শুরু করি, তাহলে আমাদের 1 আসতে হবে। এখন অ্যান্ড গেটের থিওরি হচ্ছে দুইটাতেই যদি 1 আসে তখনই তো আমাদের 1টা আসবে। তাহলে এখানে 1 আসতে হবে, এখানে 1 আসতে হবে। দুইটা 1 আসলেই তখনই কেবলমাত্র এই বাল্বটা জ্বলবে, তখন আউটপুটটা আমরা 1 পাবো। তাহলে এখন এইখানে 1 নিয়ে আসার জন্য এটাও অ্যান্ড গেট, তাহলে দুইটাতেই কি আসতে হবে ভাইয়া? এখানেও 1 আসতে হবে, এখানে 1। দুইটাই যদি 1 হয় তখনই কেবলমাত্র এখানে আমরা 1 পাবো। শুরু থেকে আবার যদি শুরু করি, আবার ভাবো, দেখো এখানে 1 পেতেই হবে বাল্বটা জ্বালানোর জন্য, আর এই 1 পাওয়ার জন্য দুই পাশে 1 হতে হবে, কারণ এটা অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটের থিওরি ওয়াইজ আমরা জানি যে দুইটাই হলে তখনই কেবলমাত্র 1 হয়। এটাও অ্যান্ড গেট, তাহলে এই অ্যান্ড গেটের দুইটাই 1 হতে হবে, তাহলেই কেবলমাত্র এখানে 1 হবে, আর এখানে 1 হলে তো এখানে 1 হবে। এখন এখানে 1 করার জন্য দেখো তুমি জেডে, এটা হচ্ছে অর গেট, তো এই যে ওয়াই আসছে এখানে, ওয়াই যেহেতু এখানে ওয়াই এর ইনপুট 1, এখানে জেডে যদি আমরা 1 বসাই তাহলেও এই বাল্ব জ্বলবে, আর জেডে যদি 0 বসাই তাহলেও এই বাল্ব জ্বলবে, কারণ এটা অর গেট। এই দুইটার মধ্যে যে কোনো একটা চালু থাকলে হবে। যেহেতু আগের অ্যান্ড গেটের থিওরি ওয়াইজ এই 1 হতেই হচ্ছে, তাহলে শুধু বাকি থাকে হচ্ছে আমাদের এই একটা লাস্ট পয়েন্ট, এটা 1 হলে হবে অথবা 0 হলে হবে। তাহলে তোমার অ্যান্সার হবে 1 1 1, তিনটায় 1 হতে হবে, অথবা 1 1 0। এখন এই দুইটার মধ্যে কোনটা অপশন আছে? দেখো 1 1 নাই, তাহলে এবার 1 1 0 আছে, তাহলে 1 1 0 এইটা হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের সলভ। তো এবার প্রশ্ন নম্বর 2 খুবই সহজ একটা কোশ্চেন করে ফেলছে। প্রশ্ন নম্বর 2 কোশ্চেনটা হচ্ছে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়? তা আমরা জানি মৌলিক এককের পরিমাপগুলো কি কি। ফার্স্টে হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মৌলিক একক ছিল হচ্ছে মিটার, আর এটাকে বলা হচ্ছে আমাদের মৌলিক এককের পরিমাপ। আমাদের এই পরিমাপগুলো লাগবে, এককগুলো নয়। দৈর্ঘ্য, তারপরে ছিল হচ্ছে ভর, যার একক ছিল হচ্ছে কেজি, তারপরে সময়, যার একক হচ্ছে সেকেন্ড, এরপরে আসে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এরপরে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। দীপন তীব্রতা, এর একক হচ্ছে ক্যান্ডেলা। লাস্ট হচ্ছে পদার্থের পরিমাপ, এর একক হচ্ছে মোল। এই কয়েকটাই হচ্ছে আমাদের মৌলিক, এই কয়েকটা হচ্ছে আমাদের মৌলিক একক, আর এগুলোকে বলা হচ্ছে মৌলিক এককের পরিমাপ। এই কয়টার মধ্যে নাই কোনটা? দেখো এই কয়টার মধ্যে নাই হচ্ছে ভরবেগ, তাহলে অ্যান্সার হবে তোমার ভরবেগ। কোনটি মৌলিক এককের পরিমাপ নয়? তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ভরবেগ। এবার প্রশ্ন নম্বর 3। এবার প্রশ্ন নম্বর 3-এ আরো একটা খুবই সহজ কোশ্চেন করছে। একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। তাকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকতে হবে? এবার 4টা অপশন দেওয়া আছে, কোনোটাতেই কোণ দেওয়া নাই, tan ইনভার্স সামথিং আছে। তাহলে এখানে আমাদের tan থিটার সূত্রটা বসাইতে হবে। নিউটনের বলবিদ্যায় ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা tan থিটার সূত্র পড়ছি, tan থিটা ইজ ইকুয়াল টু v²/rg। এরপরে এই থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স v²/rg। এখন এই v² আর rg-টাই শুধু ইকুয়েশন করতে হবে আমাদেরকে, কারণ এই ভিতরের মানটুকু শুধু চেঞ্জ করা আছে, tan ইনভার্সের কোনো মান চেঞ্জ করা নেই।
তো এই ভি স্কোয়ার বাই আর জি এটা একটু কেয়ারফুলি যদি আমরা করি তাহলে হয়ে যাবে। কেন কেয়ারফুলি করব? কারণ অপশনগুলো আমি দেখলাম যে অপশনগুলো খুব কাছাকাছি আছে, তেমন একটা ডিস্টেন্স নাই, তাই আমাদেরকে খুব ভালোভাবে ক্যালকুলেশনটা করতে হবে। ফার্স্ট অফ অল ভি বেগ, এর বেগ ছিল হচ্ছে ঘন্টায় 24 কিলোমিটার, অর্থাৎ এটার মানে হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। আর আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো জিনিস যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, সাপোজ 24 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ ব্যাসার্ধ দিয়ে দেওয়া হচ্ছে 30 মিটার, আর তুমি গ্র্যাভিটিও বসাবা হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার খুব সহজ একটা টেকনিক, 3.6 দ্বারা ভাগ করে দিতে হবে। 24কে 3.6 দ্বারা ভাগ করলে এটা তখন একক চলে আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। এখন এই 24কে আমরা 3.6 দ্বারা যদি ভাগ করি তাহলে হয়ে যায় 24 ডিভাইড বাই 3.6। এখন এই দশমিকের ভাগটা কিভাবে করব? দেখো 24 ডিভাইড বাই 3.6 আছে, এই নিচের দশমিক তুলে দিলে দশমিকের পর কয়টা ডিজিট আছে, অর্থাৎ কয়টা ঘর আছে, কয়টা ঘর ফাঁকা আছে। তো দশমিকের পর এখানে একটাই ঘর ফাঁকা আছে, যেহেতু একটাই ঘর ফাঁকা আছে সেহেতু উপরে আমাদের একটা শূন্য নিয়ে 1 নিতে হবে। অর্থাৎ যদি এখানে 3.67 থাকতো তাহলে উপরে দশমিকের পর 2টা ডিজিট হতো 6 আর 7, তখন এখানে আমরা লিখতাম 100। যে কয়টা ঘর হবে ডিজিট হবে সেই কয়টা শূন্য অ্যাড করে দেব। এখন আমরা 4 দিয়ে কাটাকাটি, 4 6 24, 4 9 36, আবার 3 দিয়ে কাটাকাটি করতে পারি আমরা। তো এখানে হয়ে যাবে হচ্ছে 3 দুগুণ 6, আর এদিকে হবে 3 3 9, 2/3। তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি 20/3। এই যে 10 আছে, 10 দুগুণ 20/3 হয়ে গেল আর কি জিনিসটা। তুমি 12 দিয়ে কাটলে একবারে 12 দুগুণ 24 আর 3 12 36, 2/3। 2 × 10 মানে 20 ডিভাইড বাই 3, আর 20 ডিভাইড বাই 3 এই ভাগও যদি না করতে পারো তাহলে দেখো 6 3 6 18। তাহলে এবার দশমিক নিতে হবে, যেহেতু আর ভাগ যাচ্ছে না, 2 আছে, তাহলে দশমিক নিলে আবার 0, আবার 6, আবার 18, এভাবে 6.66 আসবে। আসলে এটা হচ্ছে আমাদের বেগের মান, ভি এর মান। ভি এর মান বের করছি আমরা 6.66। এবার এই 6.66 এর মানগুলো এখানে নিয়ে গিয়ে যদি আমরা বসাই, দেখো এখান থেকে, তাহলে এখানে ফার্স্টে বলছে ভি স্কোয়ার, তাহলে ভি এর ভ্যালু বের করছি 6.66, দুইটা 6.66, তাহলে এখানে 6.66 নিলাম, আবার এখানেও 6.66 নিলাম। আর নিচে হচ্ছে আর আর জি, এটা হচ্ছে আর হচ্ছে 30 আর জি হচ্ছে 9.8। এই ধরনের অঙ্কগুলোতে আমরা 9.8 ধরবো না, এই 9.8কে 10 ধরবো, তাছাড়া এই ইকুয়েশনটা কমপ্লিট করা সম্ভব হবে না। এখন দেখো এই 6.66 এটা করলেও ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়, তো তুমি ধরে নিলা 6.6, এখানেও ধরে নিলা 6.6, এই পরিমাণকে সহজ করে নিলা। এবার দেখো উপরে দশমিক তুলে দিলে নিচে একটা 10 আসবে, আবার এখানে উপরে দশমিক তুলে দিলে নিচে একটা 10 আসবে, কারণ দশমিকের পরে একটাই ডিজিট, এখানেও দশমিকের পরে একটাই ডিজিট। তাহলে এবার 3 দিয়ে আগে 66 কেটে নাও, তাহলে এখানে হয়ে যায় হচ্ছে 22, তাহলে নিচে শুধু শূন্য থাকে। এবার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেছে, দেখো একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, তাহলে নিচে হবে হচ্ছে 1 2 3 4, চারটা শূন্য। এবার উপরে শুধু 22 আর 66 এটা গুণ করবো আমরা, 66 আর 22 যদি গুণ করি 4, এখানে হয়ে গেল 1, তাহলে 1 4 5 2। এখন দেখো দশমিকের পরে কয়টা ডিজিট আছে, দেখো 1 2 3 4, চারটা ডিজিট আছে। তাহলে উপরে যদি এইটা ভাগ করে দিই, যেহেতু একটা ন্যাচারাল নাম্বার চলে আসছে আমাদের 10,000 বা 100 বা 1000, এই ধরনের নাম্বার যদি চলে আসে, যেমনটা এখানে যে কাজটা করছিলাম আমরা, নিচে দশমিক ছিল উপরে 10 লিখছি, তাহলে এবার দেখো এটা ভ্যানিশ করে দেওয়ার জন্য আমাদের দেখো 4টা ডিজিট আছে, দেখো 4টা ডিজিট আছে, এখানে যদি দশমিকটা নিই তারপরে শূন্য লিখি তাহলে আর নিচের এই জিনিসটা লিখতে হচ্ছে না। কেন নিচের এই জিনিসটা লিখতে হচ্ছে না? দেখো দশমিক তুলে দিলে, এই দশমিক তুলে দিলে তুমি নিচে কি লিখতা, দশমিক তুলে দেওয়ার পর কয়টা ডিজিট আছে, 1 2 3 4, চারটা ডিজিট, এই জন্য তুমি কি করতা, 4টা শূন্য দিতা। তো যেহেতু 4টা শূন্য ছিলই, তার মানে সেদিন সেখানে এখানে দশমিক ছিল, তাহলে এটা হয়ে গেল 0.1452। তাহলে 0.14 এর কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যে মানটা হবে সেটা নিব। কেন কাছাকাছি নিতে হবে? কারণ এই যে এখানে ছিল 6.67, তুমি আরো বেশি মান নেওয়া লাগতো, তোমাকে 9.8 ছিল, তুমি সেটাকে 10 ধরছো, এই জন্য 0.1452 এর সবচেয়ে কাছাকাছি কোন মানটা আছে, দেখো 0.14, তো 0.14 এর সবচেয়ে কাছাকাছি 0.15 আছে, এই 0.1452কে এটাকে অলমোস্ট লেখা যায় 0.15, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। এটাও ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, একেবারে অসম্ভব যে তা কিন্তু না। এবার আমাদের প্রশ্ন নাম্বার 4 আসবে। এবার প্রশ্ন নাম্বার 4-এ এটা একটা রিপিটেড কোশ্চেন, এর আগে জিএসটিতে এর আগে আসছিল, এটা একটা রিপিট কোশ্চেন, প্রশ্ন ব্যাংক করলে হয়তো কমন পেতা। রিপিটেড কোশ্চেন, শুধু মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে। একটা নারিকেল, সাপোজ একটা নারিকেল, এই নারিকেল গাছ থেকে পড়ে গেছে, সোজা নিচের দিকে পড়ছে,
গাছ থেকে নিচে পড়ার কারণ হচ্ছে এর অভিকর্ষ ত্বরণ অর্থাৎ এমজির কারণেই সে নিচের দিকে পড়ছে। ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম ওজনের কারণে সে নিচের দিকে পড়ছে। কিন্তু যখন সে নিচের দিকে পড়তেছে সেখানে ছিল হচ্ছে বাতাস, আর এই বাতাস তাকে উপরের দিকে বাধা দিচ্ছিল, আর বাতাসের বাধা ছিল হচ্ছে 8.6 নিউটন। উপরের দিকে ছিল হচ্ছে বাতাসের বাধা 8.6 নিউটন। তো নিচের দিকে কেউ একজন টানতেছে, উপরের দিকে কেউ একজন টানতেছে, দুইটার ফলে একটা লব্ধি আসবে। সেক্ষেত্রে আমরা সবাই জানি একটাই সূত্র, সেটা হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। অর্থাৎ কোন একটা বস্তুতে যতগুলো বল ক্রিয়া করবে তাদের দিক বিবেচনা করে সমষ্টি হচ্ছে এম এ। তাহলে এখান থেকে সামেশন অফ এফ কি কি বল ক্রিয়া করতেছে, এখানে একটা ওজন এবং উপরের দিকে হচ্ছে 8.6 নিউটন, দুইটা বল ক্রিয়া করতেছে। এখন কোশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বেশি? দুইটার মধ্যে কিন্তু ডাব্লিউ বেশি। কেন ডাব্লিউ বেশি? কারণ ডাব্লিউ বেশি হওয়ার কারণে নারিকেলটা উপর থেকে নিচের দিকে পড়ছে। যদি উপরে 8.6 নিউটন অর্থাৎ বাতাসের বাধা বেশি হতো তাহলে এই নারিকেলটা উপরের দিকে যেত, নিচের দিকে পড়তেছে, তার মানে ডাব্লিউ বেশি। তাহলে এই ডাব্লিউ থেকে আমাদের 8.6 বিয়োগ করতে হবে, অর্থাৎ ডাব্লিউ কে যদি প্লাস ধরি, এটাকে যদি প্লাস ধরি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে ডাব্লিউ মাইনাস 8.6 ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আমাদের এম এ। এখন এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি এমজি মাইনাস 8.6 ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমরা এ বের করতে বলছে, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এমজি মাইনাস 8.6 আর এম গিয়ে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা পাবো। এখন এইটুর ক্যালকুলেশনটা আমাদেরকে কষ্ট করে করতে হবে। এই এমজি, এম এর ভ্যালু দেখো, ভর দেওয়া আছে হচ্ছে 2 আর জি জানি হচ্ছে আমরা 9.8 মাইনাস 8.6 ডিভাইড বাই ভর আবারও 2। দেখুন এই ক্যালকুলেশন তেমন একটা কঠিন কিছু না। দেখো 9.8 হচ্ছে 19.6 হয় ডবল করলে, মাইনাস 8.6 ডিভাইড বাই 2। তাহলে 19 থেকে 8 বাদ যাচ্ছে, 0.6 বাদ চলে যাচ্ছে, 19 থেকে 8 বিয়োগ করলে হয় 11। তাহলে 11 ভাগ 2, এটা আসবে হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক নাম্বার। প্রশ্ন নম্বর 5-এ খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছে। সেটা হচ্ছে হিরকের পৃষ্ঠে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। হিরকের সমাবর্তন কোণ কত? সমাবর্তন কোণ বের করতে বলছে। এই ক্ষেত্রে সমাবর্তন কোণের থিটা হচ্ছে tan থিটা। এটাকে সমাবর্তন কোণ থিটা কে দ্বারা অনেক সময় প্রকাশ করা হয়। থিটা কে, এটাকে বললাম আমরা পোলারাইজেশন কোণ। তো এটা থিটা কে না লিখে থিটা পি লিখলাম আমরা, বইয়ে তোমাদের থিটা কে দেওয়া আছে। তো tan থিটা ইজ ইকুয়াল টু সূত্র ছিল হচ্ছে মিউ। কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, সেই মিউ এর ক্ষেত্রে tan থিটা পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের মিউ। এখন এই মিউ ইজ ইকুয়াল টু আবার আমরা জানি, দেখো তাহলে tan থিটা পি পোলারাইজেশন কোণ, মিউ ইজ ইকুয়াল টু আমরা পড়ছিলাম স্লেনের সূত্র অনুসারে sin i ডিভাইড বাই sin r, এটা পড়ছিলাম। তা আমাদের পোলারাইজেশন কোণ বা সমবর্তন কোণ বের করতে বলছে, থিটা পি বের করতে বলছে। তাহলে এই যে থিটা পি ইজ ইকুয়াল টু ট্যানটা উপাশে চলে গেলে চলে যাবে হচ্ছে tan ইনভার্স sin i ডিভাইড বাই sin r। এখন এখানে সবগুলোর মান বসালে জিনিসটা সলভ করা যাবে, কিন্তু উইদাউট ক্যালকুলেটর কিভাবে সলভ করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো যে তুমি যদি চেষ্টা করো 30 সেকেন্ড হয়তো সময় লাগবে, 30 সেকেন্ডের মধ্যে তুমি জিনিসটাকে সলভ করে নিতে পারবা। তাহলে থিটা পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স sin i ডিভাইড বাই sin r। sin i হচ্ছে আপতন কোণ, কত কোণে আপতিত হয়েছিল, দেখো 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে sin 60 ডিগ্রি। এবার sin r প্রতিসরিত হয় কত ডিগ্রি কোণে? 12 ডিগ্রি কোণে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 ডিগ্রি কোণে। তাহলে এখান থেকে আমরা থিটা পিটা পাবো। এখন এই sin 60 ডিগ্রি মান আর sin 12 ডিগ্রি মানটা আমাদেরকে কোনোভাবে বের করতে হবে। তো এইটাই থিটা পি, এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্রেডিট। শুধু আর দুইটা লাইন ক্যালকুলেশন যদি আমরা করতে পারি সামহাও ক্যালকুলেটর ছাড়া, তাহলে আমরা এটাতে আরো 1 মার্কস পাবো। কিভাবে? দেখো sin 60 ডিগ্রি মান অলরেডি আমরা জানি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এই √3/2 এটাই হচ্ছে 0.866। তো 0.86 ধরে নিলাম। এখন আমাদের শুধু sin 12 এর মানটা লাগবে। সামহাও যদি sin 12 এর মানটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন sin 12 এর মানটা কিভাবে বের করব? এইটাই দেখো, এইটাই হচ্ছে আমাদের ক্রেডিট। তো দেখো sin 0 ডিগ্রির মান কত ভাইয়া? sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এরপর sin 30 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া? sin 30 ডিগ্রির মান 0.5 হাফ। তাহলে এবার sin 0 ডিগ্রি আর এই sin 30 ডিগ্রি এই দুইটার ঠিক মাঝখানে যদি করি তাহলে এখানে আমরা পাবো sin 15 ডিগ্রি। 0 ডিগ্রি আর 30 ডিগ্রির মাঝখানে তো sin 15 ডিগ্রি থাকবে। তাহলে 15 ডিগ্রির মানটাও হবে 0.5
আর এই 0, এই দুটার মাঝামাঝি কিছু একটা। তো এই 0 আর 0.5 এর ঠিক মাঝখানে হবে হচ্ছে 0.25। একটু চিন্তা করে দেখো, 0, 25, 50, 100 এভাবে তো গেছে, 0, 15, 30, এরপরে 45, 60 এভাবে তো হয়েছে জিনিসটা। sin 15 ডিগ্রির মান হচ্ছে 0.25। তো আমাদের কোশ্চেন বলছে sin 12 ডিগ্রি, তাহলে এই 0.25 এর থেকে একটু কম হবে, আর একটু কম হবে। তো 0.25 না ধরে ধরলাম হচ্ছে 0.22। যেহেতু আমাদের 15 ডিগ্রির জন্য 0.25, তাহলে এই 12 ডিগ্রির জন্য আর একটু কমবে, তো ধরে নিলাম 0.22, ধরে নিলাম 0.25 থেকে একটু কম ধরলাম। কিন্তু এত কম, বেশি কম ধরুন, আমরা 0.2 ধরে ফেলো না, কারণ 0.2 ধরলে সেটা sin 10 ডিগ্রির জন্য হতে পারে, অনেক বেশি কমে ফেলছে মানটা। তো এই জন্য 0.25, এই জন্য আমরা 0.22 ধরলাম। তাহলে এইটার মানও একটা আন্দাজ করে নিলাম আমরা 0.22। এখন এই দুটা মান বসাই দিই। তাহলে এখানে আমরা মান বসাবো হচ্ছে, জানি আগে থেকে 0.866, এই জন্য 86 লিখলাম, আর একটা পেলাম হচ্ছে 0.22। এই এখন এই দশমিক আর এই দশমিক দুইটা, যেহেতু দশমিকের পরে সমান সংখ্যা ডিজিট আছে, তো দুটাই কেটে ফেললাম আমরা। এখন এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করবো। 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে হচ্ছে 43, আর এটা হচ্ছে 11। এখন 11 দিয়ে 43 ভাগ করলে মোটামুটি একটা উত্তর চলে আসবে। তো এটাকে ধরো 43 না ধরে এবার তুমি 44 ধরো। তাহলে থিটা পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখন এখানে তাহলে 11 দিয়ে 44কে কাটলে হবে হচ্ছে 4, তাহলে এখানে tan ইনভার্স 4। এখন tan কত ডিগ্রির মান 4, এইটা আমাদেরকে গেস করতে হবে। tan কত ডিগ্রির মান হচ্ছে 4। তাহলে একটু চিন্তা করো তো ভাইয়া, দেখো tan একেবারে tan 90 ডিগ্রির মান কত? অসীম। tan এর 90 ডিগ্রির আগে, 90 ডিগ্রি আগে কতখানি মান আছে? ধরো tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কিন্তু হচ্ছে √3, আর √3 মানে হচ্ছে 1.73, আর তোমার অ্যান্সার আসছে হচ্ছে tan ইনভার্স 4। তো এবার একটু ভালো করে বুঝো, সরি 39 হচ্ছে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেটার মান হচ্ছে 1.73, আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসীম। অসীম মানে ধরো 10,000, অনেক কিছু। তাহলে 4 এর মান কতখানি হতে পারে? tan ইনভার্স 4, এখানে যে 1.73, এখন আমাদের চেয়েছে হচ্ছে 4। এখন 4 কত হলে আমরা পাবো? একটা হচ্ছে 76.5 ডিগ্রি, 67 ডিগ্রি, আরেকটা হচ্ছে 67 ডিগ্রি, আরেকটা হচ্ছে 56 ডিগ্রি, আরেকটা হচ্ছে 47 ডিগ্রি। এবার দেখো, যেহেতু 60 ডিগ্রির জন্য মান হচ্ছে 1.73, 60 ডিগ্রির জন্য মান হচ্ছে 1.73, 2 এরও একটু কম। তাহলে এবার আর একটু ডিটেলসে বুঝাই, দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইটুকু ক্যালকুলেশন তো বুঝতে পারছো, নাহলে আবার রিওয়াইন্ড করে দেখো। দেখো এবার tan 60 ডিগ্রির মান হচ্ছে 1.73, আর অসীম, অসীম একেবারে tan 90 ডিগ্রির মান হয়ে গেছে অসীম, অর্থাৎ ধরো 1000কে আমরা অসীম ধরলাম এই অঙ্কের জন্য। তাহলে এবার আমাকে বলো, এই 1.72 এর জন্য যদি 60 ডিগ্রি হয়, তাহলে ধরো 50 ডিগ্রির জন্য মান কত হতে পারে? tan 50 ডিগ্রি, আচ্ছা 50 ধরো পারলাই না তুমি, 45 ডিগ্রির জন্য মান কত হতে পারে? tan 45 ডিগ্রির জন্য মান হবে হচ্ছে 1, এটা আমরা জানি 1। 45 থেকে 60 তে গেছে, 1 থেকে 1.72 তে গেছে। তাহলে এখন এই 60 ডিগ্রির চেয়ে কম মান তো হওয়া সম্ভবই নয়, 1.72 থেকে কম মানগুলো তো হওয়া সম্ভবই নয়, কারণ আমাদের অ্যান্সার আসছে কত? tan ইনভার্স 4 হতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রির জন্যই 1.73, 60 এর জন্য 1.73, আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 4। তাহলে 1.72 যদি এখানে হয়, মোটামুটি এরকম একটা জায়গায় 4 থাকা সম্ভব। 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 90 ডিগ্রিতে গিয়ে জিনিসটা কি হয়ে গেছে আমাদের? অসীম। তাহলে এই যে যেখানে 4 হচ্ছে সেখানে কোণের মানটা কত, এইটাই আমাদেরকে বের করতে হবে ধারণা করে। তো এখন কোণের মান দেখো, 60 ডিগ্রির চেয়ে কমগুলো তো হওয়া সম্ভবই নয়, কারণ 1.72 থেকে তো 4 বড়, এর নিচের সবগুলো বাদ। তাহলে এই যে 56, 47 এগুলো সব বাদ। এখন 60-র উপরে দুইটা অপশন আছে। এখন চিন্তা করো, 60 থেকে 67-এ গেলে আদতে 1.72 থেকে একবারে 4-এ যাইতে পারবে? এখানে 67 বসলে মানের পরিবর্তনটা খুব কম হয়ে গেল না? এখানে যদি 75 ডিগ্রি বসে, হ্যাঁ 60 থেকে 75-এ গেলে এটা 1.72 থেকে 4-এ যেতে পারে। যেমন 45 থেকে 60-এ গেল, 1 থেকে 1.72, ইনক্রিজ হলো কতটুকু? মাত্র 0.72। তাহলে এখানে 60 থেকে 75-এ যা গেলে তখন এই জিনিসটার মান চলে আসবে হচ্ছে আমাদের 4। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 76.5, যেটা আমরা ধারণা করে দিতে পারি। এবার প্রশ্ন নম্বর 6 খুবই হাস্যকর একটা প্রশ্ন করছে। প্রশ্ন নম্বর 6টা হচ্ছে, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? অনেকে জানি আমরা উত্তর মুখস্থ, তো তারপরে আমি সলভ করে দিচ্ছি। কেলভিন স্কেলের জন্য কে এবং ফারেনহাইট স্কেলের জন্য এফ,
এবং সূত্রটা ছিল f মাইনাস 32 ডিভাইড বাই 9 k মাইনাস 273 ডিভাইড বাই 5 এটা ছিল। এখন বলছে একই পার্ট পাওয়া যাবে, অর্থাৎ এই f এর পরিবর্তে তুমি যদি x ধরে ফেলো তাহলে এই k এর পরিবর্তে তোমাকে ধরতে হবে হচ্ছে x। তাহলে এবার বজ্র গ্রহণ করি, তাহলে 5 আর x গুণ করলে হচ্ছে 5x, আর এখানে 5 আর মাইনাস 32 গুণ করলে হয় মাইনাস 160। এবার 9 আর x গুণ করলে হয় হচ্ছে 9x মাইনাস 273 গুণ 9, এটা ছোটবেলা জিনিস। 273 কে 9 দ্বারা গুণ করে দেবা, 3 9 27 7 হাতে থাকে 2, তারপরে 7 9 63 65 5 হাতে থাকে 6, 9 2 18 আর 6 24। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের 2457। তাহলে এটা হয়ে গেল 2457। এবার এই 2457 এই পাশে নিয়ে আসবো আর 5x ওই পাশে নিয়ে যাবো, তাহলে ওই পাশে হয়ে যাবে 9x মাইনাস 5x, আর এই 2457 এই পাশে নিয়ে আসলে 2457, আর আগে থেকে ছিল হচ্ছে মাইনাস 160। তাহলে 9x থেকে 5x বিয়োগ করলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4 7 9, তারপরে এখানে 1 প্লাস 1 হয়ে যাবে 2, তাহলে 2297। এবার x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2297 ডিভাইড বাই 4। এখন 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে, তো 4 দ্বারা ভাগের প্রসেসটা আমি দেখাই দিই। এটা হচ্ছে 2297, তোমরা ছোটবেলায় করছো এগুলো, এখানে 1 থাকে আরেকটা 7 নামে, 4 4 16, এই 574 বের করতে পারলে হবে 574 অ্যান্সার। এবার প্রশ্ন নম্বর 7 খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন দিয়ে ফেলছে, এটাকে বলে স্টপিং ম্যাথ। এই স্টপিং ম্যাথে তুমি যদি পরীক্ষায় হাত দিয়ে ফেলো তাহলে তোমার অনেক সময় নষ্ট হবে। এত বেশি সময় এই অঙ্কের জন্য নষ্ট করা সম্ভব না, এটা সলভ করতে গিয়ে আমাদের মিনিমাম 45 সেকেন্ডের বেশি সময় লাগবে, 40-45 সেকেন্ড সময় পাবো তুমি জিএসটি ভর্তি পরীক্ষায়। তাই আমরা এই স্টপিং ম্যাথগুলো পরীক্ষায় সলভ করা থেকে বিরত থাকবো। তো আমি এমনি প্রশ্নের সলভটা দিচ্ছি যাতে তোমাদের আগামী এইচএসসির ব্যাচগুলো এই জিনিসটা শিখে রাখতে পারে। এবার কোশ্চেন বলছে, দেখো একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে, এই উপগ্রহটাই প্রকৃতপক্ষে গ্রহের ন্যায় আচরণ করতেছে, এটাই গ্রহের ন্যায় আচরণ করতেছে এই উপগ্রহটাই। এই উপগ্রহ নিজ অক্ষের চতুর্দিকে মাত্র 10 ঘন্টায় আবর্তন করে, খুব জোরে ঘুরতেছে জিনিসটা, 10 ঘন্টায় আবর্তন করতেছে এই মাথা থেকে ও মাথা, প্রচন্ড জোরে। এই নিজ অক্ষের সাপেক্ষে প্রচন্ড জোরে ঘুরতেছে 10 ঘন্টায়। আচ্ছা, এর ব্যাস দেওয়া আছে হচ্ছে 14 × 10⁴, তাহলে এর ব্যাস, এই উপগ্রহের ব্যাস দেওয়া আছে 14 × 10⁴ মিটার। এবার বলছে 10⁴ কেজি ভর বিশিষ্ট একটি নভোযান, আচ্ছা আরো একটা নভোযান মানে রকেট, ওয়ান কাইন্ড অফ আরেকটা রকেট, এইটার পৃষ্ঠে যদি অবতরণ করে, বলছে একটা নভোযান উপগ্রহে অবতরণ করলে, নামলে নিজ অক্ষের ঘূর্ণনের জন্য কতটুকু ওজন হ্রাস পাবে। এই যে উপগ্রহ নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতেছে, এটার কারণে কতটুকু ওজন হ্রাস পাবে। কোথায় ল্যান্ড করছে সেটা আমরা জানি না, ধরো এখানে ল্যান্ড করলো, এখানে যদি ল্যান্ড করে, এই উপগ্রহের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলেছিলাম আমরা ল্যামডা, আর এটার একটা সূত্র ছিল যে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। কিন্তু কোণের তো মেজারমেন্ট এখানে দেওয়া নাই, তাহলে ধরে নিতে হবে এই জিনিসটা একবারে বিষুব অঞ্চলে ল্যান্ড করছে, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু ধরে নিব আমরা 0 ডিগ্রি। তাহলে এখানে যদি 0 ডিগ্রি ধরে নিয়ে ফেলি, তাহলে জি ল্যামডা ইজ ইকুয়াল হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এই ঘূর্ণন জনিত কারণে কতটুকু মাইনাস হচ্ছে এইটা বলছে কোশ্চেনে, নিজ অক্ষের ঘূর্ণনের জন্য কতটুকু ওজন হ্রাস পাবে, বলেনি যে ওজন হ্রাস পাওয়ার পর কতটুকু থাকে। এখন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা অভিকর্ষ ত্বরণ, আমাদের লাগবে ওজনে, তাহলে এম দ্বারা গুণ করে দিতাম, এম জি প্রাইম, এম জি ল্যামডা, এখানে যাবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এইটা হবে আমাদের ইকুয়েশন ওজনের। এই এম জি ল্যামডা এটা হচ্ছে প্রকৃত বা নিট ফোর্স বা নিট ত্বরণ, প্রকৃতপক্ষে যেটা ফিল করবে সেটা, এটা হচ্ছে অরিজিনাল যেটা, অর্থাৎ হিসাব নিকাশ করে যেটা পাবো সেইটা, আর এইটা হচ্ছে আমাদের যেইটুকু হ্রাস পাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের হ্রাস। তো আমাদের কোশ্চেনে বলছে কতটুকু ওজন হ্রাস পাবে, কতটুকু ওজন মাইনাস হবে। তাহলে আমাদের শুধু এই এম ওমেগা স্কোয়ার আর এইটুকু ক্যালকুলেট করলেই আমরা বের করে নিতে পারবো এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এবার আমরা এই এম ওমেগা স্কোয়ার আরটুকু আমরা শুধু বের করে নিই, তাহলে এই পাশে একটু মিছাই দিই, এই ওমেগা স্কোয়ার আর এইটুকু পোর্শনই হবে হচ্ছে আমাদের হ্রাস। তাহলে এই ওমেগা স্কোয়ার আর জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ। এম এর ভ্যালু হচ্ছে 10⁴, এই যে দেওয়া আছে ভর 10⁴, ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইড বাই টি, তার উপরে স্কোয়ার ইন্টু আর, আর এর ভ্যালু কত, এখন এই যে দেওয়া আছে দেখো 14 × 10⁴, এটাকে হাফ করলে হবে হচ্ছে 7 × 10⁴, তাহলে এটা হলো 7 × 10⁴। এখন এইটুকু কোশ্চেন জাস্ট সলভ করলে, ক্যালকুলেশন করলেই আমরা বের করে নিতে পারবো। এখন দেখা যাক
এইটুকু আমরা ক্যালকুলেটর ছাড়া চেষ্টা করে দেখবো হয় কি হয় না। তো দেখো 10 টু দি পাওয়ার 4 আর এদিকে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 দুটা মিলে হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ইন্টু, এখন এই ক্যালকুলেশনটা এই মাঝখানের ভেজালটা সলভ করতে হবে। মাঝখানের ভেজালটা কিভাবে সলভ করা যায় দেখো, এটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার আর নিচে হবে হচ্ছে টি স্কোয়ার। টি এর ভ্যালুটা কত ভাইয়া? টি এর ভ্যালু দেখো পর্যায়কাল দিয়ে দেওয়া আছে, দেখো পর্যায়কাল নিজ অক্ষের চতুর্দিকে কতক্ষণ আবর্তন করে 10 ঘন্টায়, তাহলে এটা হবে 10 ঘন্টায় 10 ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 60 মিনিট মানে হচ্ছে 36, একবারে টোটাল করলাম। এখানেই কিন্তু শেষ না, এর উপরে এবার কি আছে ভাইয়া? স্কোয়ার আছে, ভালোভাবে মনে রেখো। তাহলে ইন্টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 চেষ্টা করবো আমরা, ও 10 টু দি পাওয়ার 4 তো লিখে ফেলছি আমরা, 7টা সামনে লিখি একবারে, ভেজাল কম হবে। তাহলে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 4 গুণ করে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এইটুকু হলো। এবার এইটুকু যদি কোনোভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলেই হয়ে যাবে। দেখো পাই স্কোয়ার, পাই স্কোয়ার মানে হচ্ছে দুইটা পায়ের গুণফল, পাই মানে আমরা জানি 3.14, এই পাই মানে হচ্ছে 3.14, দুইটা 3.14 আর আরেকটা 3.14, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো কিন্তু 10। কিভাবে 10 পাবো ভাইয়া? 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9, এদিকে হলো হচ্ছে 3 3 9, আবার 3.14 3.14, তাহলে 3 আর 3 গুণ করলেই 9 হয়ে যাচ্ছে, তাহলে 14 আর 14 গুণ করলে আরো কিছু বাড়বে না, তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম হচ্ছে 10। অ্যাকচুয়ালিতে 3.14 আর 3.14 গুণ করলে হওয়া উচিত 9.5 বা 9.6, সেটাকে হিসাবের সুবিধার্থে আমরা 10 ধরে নিলাম। তাহলে এখানে হয়ে গেল, উপরে আমাদের 4 আর 10 গুণ করলে হয়ে যায় হচ্ছে 40, এখন নিচে এটা হচ্ছে 36,000, তার উপরে আবার আছে হচ্ছে স্কোয়ার। শুধু এই ক্যালকুলেশনটুকু কাটাকাটি করে আমরা একটা মান নিয়ে আসতে পারলেই অঙ্কটা শেষ। এখন এইটুকু কাটাকাটি কিভাবে করবো আমরা দেখো, এখন হতাশা হওয়ার দরকার নাই, এখনো সলভ করা সম্ভব, অসম্ভব কিছু না। তাহলে দেখো এবার এখানে আসলো 7 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর এখানে 40, উপরে থাকলে হচ্ছে 40 আর নিচে হচ্ছে 36-এর উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে 36-এর উপর স্কোয়ার করলাম, আর এখানে দেখো এই যে 3টা শূন্য আছে, 3টা শূন্যের উপর স্কোয়ার করলে হবে হচ্ছে 6টা শূন্য, 3টা শূন্যের উপর স্কোয়ার করলে মনে রাখো 2টা শূন্য থাকলে 4টা, 3টা থাকলে হবে 6টা, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে 3টা শূন্য আছে, এটা হয়ে গেল হচ্ছে আমাদের 6টা শূন্য। তাহলে এবার দেখো 6টা শূন্য দিয়ে 10 টু দি পাওয়ার 8 কে কাটলে 6টা শূন্য মানে 1 2 3 4 5 6, এটাকে বলা যাবে 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে 10 টু দি পাওয়ার 8 কে কাটলে কত হয় ভাইয়া? 10 টু দি পাওয়ার 6 আর 10 স্কোয়ার হবে না, 8 মাইনাস 6 10 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাইলাম 7 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 40 ডিভাইড বাই 36-এর উপর স্কোয়ার। তাহলে এই যে 36-এর উপর স্কোয়ার মানে দুইটা 36, 36 আর 36 গুণ করবো আমরা, তাহলে এই যে 36 আর 4, এই 40 আর 36 এই দুটো অলমোস্ট সেম সাইজের, এই দুটোকে কাটিয়ে দিলাম আমরা, 36কেও 40 মনে করলাম, 4 বাড়াই নিলাম। কেন 4 বাড়াই নিলেন? এই যে এখানে 40টা কিভাবে আসছে দেখো, 40কে তুমি কিভাবে পেয়েছিলে? এই যে পাই স্কোয়ার, আর আমি বলেছিলাম পাই স্কোয়ার মানে 9.6, আসলে 10 না, তাহলে 10 আর 4 গুণ করে তুমি 40 পেয়েছিলে, কিন্তু আসলে তো এখানে 10 ছিল না, এখানে ছিল হচ্ছে 9.5, আর 4 আর 9.5 গুণ করলে অ্যারাউন্ড 36 37 এরকম কিছু একটা হয়, এই জন্য এই দুটো কাটিয়ে দিলাম। তাহলে এখন কি থাকে আমাদের? শুধু এই যে 7 ইন্টু 10 স্কোয়ার মানে 100 ডিভাইড বাই 36, দেখো অলমোস্ট চলে আসছি আমরা, খুব কাছাকাছি। তাহলে এবার 7-এর ঘরে নামতা পড়ি, তাহলে 7-এর ঘরে 4 7 28 5 7 35, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের 5 7 35, তাহলে 100 ভাগ 5, তো এখানে হয়ে যাবে 20, অ্যারাউন্ড 20-এর আশেপাশে যে উত্তরটা থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কোশ্চেনটা এতই জঘন্য করছে, সবগুলোই 20-এর আশেপাশে রাখছে, সবগুলোই 20-এর আশেপাশে রাখছে, তো এই জন্য এইটা আর কি ওয়ান কাইন্ড অফ স্টপিং ম্যাথ। সবগুলো অপশনে 20-এর আশেপাশে এরকম আছে, 21.44, 24.21 এরকম আর কি মানগুলো দিয়ে দেওয়া আছে। তো আমরা এইটা ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে অ্যাকুরেটলি সলভ করা সম্ভব না, এটা সলভ করার জন্য মাস্ট বি ক্যালকুলেটর লাগবে। সলভিং প্রসেসটা আমি দেখাই দিলাম আমি তোমাদেরকে, অলমোস্ট কাছাকাছি চলে গেছি। এরা যদি অপশনগুলো 21, 25, 26, 27 এরকম দিত তাহলে আমি 21 ভরাট করে দিতাম, এবং অ্যান্সারটা প্রকৃতপক্ষে হচ্ছে 21.323, 21.323, এটা হচ্ছে প্রকৃত অ্যান্সার। এই হচ্ছে আমাদের এই প্রশ্ন নম্বর 7-এর সলভ। প্রশ্ন নম্বর 8 খুবই সহজ একটা কোশ্চেন করে ফেলছে, এটা আমরা শর্টকাট দিয়ে করতে পারি। শর্টকাটটা হচ্ছে দেখো, আয়তন দ্বিগুণ হয়, আয়তনের শর্টকাটটা ছিল এরকম যে h is equal to n-1 into 10.2, এইটা ছিল হচ্ছে আমাদের শর্টকাট। এখন বলছে n হচ্ছে কত গুণ, আয়তন কত গুণ হয়। এখানে কোশ্চেনে বলছে দেখো আয়তন কত গুণ হয়, আয়তন এখানে বলছে আয়তন দ্বিগুণ হয়। তাহলে এই n এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, n এর ভ্যালু হচ্ছে 2,
তাহলে n এর ভ্যালু 2 যদি এখানে বসাই আমরা, তাহলে 2 - 1 × 10.2, তাহলে এখান থেকে আলটিমেটলি 1 × 10.2, তাহলে h হওয়া উচিত 10.2 মিটার। এইটাই কারেক্ট অ্যান্সার, 10.2। অনেকে দেখি সলভ দিছে 10.3, 10.3 কিভাবে হয় আমি জানি না, আমাদের ক্যালকুলেশন করলে অ্যাকুরেটলি 10.2 আসে। এবার প্রশ্ন নম্বর 10-এ তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আরো একটা কোশ্চেন করছে। দেখো, একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 150 ওহম, তাহলে শিওর আউটপুট রোধও দেওয়া থাকবে। দেখো আউটপুট রোধও দেওয়া আছে 5 কিলো ওহম, কিলো টিলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। এবার কালেক্টরের প্রবাহের মানও দিয়ে দেওয়া আছে, পিট বা বেস প্রবাহের মানও দিয়ে দেওয়া আছে। তো এবার বের করতে বলছে কি আমাদের অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন, অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ বা এভি, এটা আমরা পড়ছি সূত্র, যারা পড়নি এর আগে আমি লিখে দিচ্ছি। দেখো এভি এর সূত্র হচ্ছে বিটা ইন্টু আর আউটপুট ডিভাইড বাই আর ইনপুট। এই একটা সিম্পল সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা সলভ হয়ে যাবে, অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ। তাহলে দেখো অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ, এবার বিটা সমান সমান আবার কি জানি আমরা, আইসি ডিভাইড বাই আইবি ইন্টু আর আউট ডিভাইড বাই আর ইন। এখন শুধু ক্যালকুলেশন এবং মান বসানো। আইসি কমিটার, কালেক্টরের হচ্ছে 2.5। এবার দেখো মিলি অ্যাম্পিয়ার, এখানে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা সলভ করতে হবে। মিলি মানে 10⁻³ আইবি বেজের 50, ওটা আবার কিন্তু মাইক্রো। দেখো ওটা কিন্তু আবার মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶। এবার রোধগুলো, আউটপুটের রোধ হচ্ছে এই যে 5 কিলো ওহম, তাহলে 5 কিলো ওহম মানে কিন্তু 5000 ওহম, 5 কিলো, কিলো মানে 1000। আর ইনপুট রোধ দিয়ে দেওয়া আছে হচ্ছে মাত্র 150। শুধু এখন শুধু এইটুকু ক্যালকুলেশন আমাদের করতে পারলেই হয়ে যাবে, আর কিছু না। দেখো এই যে 5000 মানে এটাকে আমরা লিখতে পারি 5 × 10⁻3, 5 × 10⁻3, তাহলে 5 10⁻³ আর 5 × 10⁻3 এই দুটো কাটা চলে গেল আমাদের। তাহলে এখান থেকে এবার দেখো অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ, এটা আমরা বের করব। এবার দেখো নিচে 10⁻6, এই 10⁻6টাকে যদি উপরে নিয়ে আসি তাহলে উপরে হয়ে যাবে 2.5, 10⁻6 কে উপরে নিয়ে আসলে হয়ে যাবে 10⁻6। এখন নিচে কি কি থাকতেছে, তাহলে এইটা উপরে চলে গেল, উপরে আসা হচ্ছে 2.5 আগে থেকে, 10⁻6 উপরে আসলে 10⁻6 হয়ে গেল, আর উপাশে আগে থেকে আসা হচ্ছে আমাদের 5। তাহলে এবার নিচে থাকলে হচ্ছে 50 আর এখানে থাকলে হচ্ছে 150। তাহলে এবার দেখো এই 5 দিয়ে 50 কে কাটলে হয় 10। এবার দেখো এই 10 দিয়ে 10⁻6 কে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 10⁵। এবার 2.5 এর কাটাকাটিটা করব। দেখো এটা আরো মজাদার, 2.5 এখানে দশমিক তুলে দিলে নিচে কত চলে যাবে আমাদের 10। এবার এই 10 দিয়ে এই 10⁵ কে কাটলে এবার হয়ে যাবে 10⁴, 10⁴। আর এই যে 150, এই 150 কে আমরা এভাবে লিখতে পারি 15 × 10, এভাবে তো লিখতে পারি। তাহলে 15 × 10, তাহলে এবার 10 দিয়ে 10⁴ কে কাটলে হয়ে যাবে 10⁻3। তাহলে এই যে 15 আর 25 শুধু এইটুকু বাকি থাকে হচ্ছে আমাদের, আর এখানে থাকে হচ্ছে 10⁻3। তাহলে 5 দিয়ে যদি কাটা হয়, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3 × 5 = 15, তাহলে 3 আর এদিকে 5, তাহলে 5/3, আর এখানে লাস্টে থাকলো হচ্ছে 10⁻3। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 5/3 × 10⁻3। 10⁻3 মানেই হচ্ছে 1000। তাহলে এখানে 5/3 এইটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3 দিয়ে 5 কে ভাগ করলে 6 18। তাহলে এখান থেকে আমরা পাবো 1.66 × 1000। তাহলে 1.66 × 1000 এটা করলে হয় 1666, দশমিকগুলো পিছায় চলে যাবে। মানে ধরো 1.66 × 1000, তোমার 1000 টাকার নোটকে 1.66 দ্বারা গুণ করলে 1666 টাকা আসবে। আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1.66। এর ধারে কাছে একটাই উত্তর আছে 1.66। এবার প্রশ্ন নম্বর 11-তে খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, এটা হচ্ছে ব্রেন গেম। এটাতে অ্যাকচুয়ালি তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না, এটা হচ্ছে ব্রেন গেম। কিভাবে হয় ব্রেন গেম দেখো তো। দিনে, এখানে কোশ্চেন বলছে হচ্ছে দিনে 200 সেকেন্ড ধীরে চলে, গরমের ফলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে। সেকেন্ড দোলক বলছে, এই দুটো জিনিস আমাদেরকে মার্ক করে রাখতে হবে। তাহলে এবার দেখো এই ধরনের ক্ষেত্রে আমরা সূত্র জানি T''T = 86400 ডিভাইড বাই 86400 প্লাস মাইনাস n। যদি ধীরে চলে তাহলে আমরা দিব হচ্ছে মাইনাস দিব যদি ধীরে চলে, আর প্লাস দিব যদি জিনিসটা দ্রুত চলে। এখানে দেখো কোশ্চেনে বলছে ধীরে চলে, এখানে স্পষ্টভাবে বলছে যে সরলদোলকটা 200 সেকেন্ড ধীরে চলে। তাহলে এবার T''T = তাহলে এখানে 86400, তাহলে এখানে আসবে 86400 - 200। কেন মাইনাস? কারণ জিনিসটা ধীরে চলতেছে, আর
কত সেকেন্ড ধীরে চলতেছে? 200 সেকেন্ড। তাহলে এখান থেকে টি ডবল প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 86,400। 86,400 থেকে 200 বিয়োগ করলে হয় 86,200। এখন এই টি আর টি ডবল প্রাইম, এই টি ডবল প্রাইম হচ্ছে নতুন দোলনকাল আর এই টি হচ্ছে আগের দোলনকাল। তো শুরুতে এই জিনিসটা কি ছিল? একটা সেকেন্ড দোলক ছিল, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল পরে। তাহলে শুরুতে 2 সেকেন্ড ছিল, পরে কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে, পরবর্তীতে দোলনকাল কত হয়েছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এই টি ডবল প্রাইমটা আমরা বের করব। তাহলে এবার দেখো টি ডবল প্রাইম ইজ ইকুয়াল টু টিটা, তাহলে ওই পাশে পার করে দিই, টিটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু এইটা আর এইটা কাটা দিই, তাহলে হবে 864 ডিভাইড বাই 862। তাহলে দেখো উপরে আছে 864 আর নিচে আছে হচ্ছে 862। উপরেও যদি 862 থাকতো তাহলে 862 আর 862 কাটাকাটি করে আমাদের কত আসতো? 2। যেহেতু উপরে একটু বেশি আছে তাহলে তোমার অ্যান্সারটা একটু বেশি হবে, এটা অ্যান্সার হবে 2.004 সেকেন্ড। তো এই 2.004 এগুলো কিছু বের করতে হবে না, দেখো 2 এর আশেপাশে একটাই উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যান্সার আমাদের কত? ঘ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এই যে এইটা হচ্ছে আমাদের ব্রেন গেমস, যে আমাদের উত্তর বের অ্যাকুরেটলি না করলেও আমরা সেটা সলভ করে দিতে পারছি উইদাউট এনি ক্যালকুলেটর ইউজ। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন 11 নম্বর সমাধান। তো প্রশ্ন নম্বর 12তে আরো সুন্দর একটা কোশ্চেন দিয়েছে এবছর জিএসটিতে। দেখো এই কোশ্চেন তেমন কঠিন কিছু না। তো 250 মিটার উঁচু থেকে পানি পড়ে মাটিতে আসতেছে, টোটাল হাইট হচ্ছে 250 মিটার। ভূপৃষ্ঠ থেকে যেখান থেকে বৃষ্টি পড়ছে সেইটুকুর হাইট হচ্ছে 250 মিটার। এই যে এইটুকু জায়গাতে যখন এই 250 মিটার উপরে ছিল তখন এর কি ছিল ভাইয়া? শুধু বিভব শক্তি ছিল mgh। যখন ভূমিতে আসবে তখন তো হাইট হয়ে যাবে 0, তখন এখানে শুধু কি থাকবে? আমাদের গতিশক্তি। আর এই বিভব শক্তি তো গতিশক্তিতে পরিণত হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এবার এই m কে মেরে ফেললো, তার ফলে বেঁচে থাকলো এখানে gh ইজ ইকুয়াল টু v স্কোয়ার বাই 2। আমরা এখান থেকে বের করতে চাচ্ছি কি? এখান থেকে আমরা বের করতে চাচ্ছি হচ্ছে v। তাহলে এখান থেকে v স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2gh। তাহলে এখান থেকে v ইজ ইকুয়াল টু হয়ে যাবে √2gh। এইভাবে সলভ করতে পারো যদি তোমার মনে হয় শুরুতে বেগ কত ছিল ভাই? আদি বেগ 0, লাস্ট বেগ কত আমাদের v। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gh। এবার u আবারও 0, তাহলে এখান থেকে v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে এখান থেকে v ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে √2gh। যেভাবে করো ইকুয়েশনটা কি আসবে, এখন শুধু আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে v ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে √2gh। তাহলে v ইজ ইকুয়াল টু √2 ইন্টু আবারও 9.8 কে কত ধরা শিখেছি ভাইয়া? 10 ধরতে হবে। তাহলে 9.8 কে 10 ধরলাম। আর হাইট কতখানি ভাই? আমাদের হাইট হচ্ছে 250। তাহলে 250, তাহলে v ইজ ইকুয়াল টু √50 কে রুট করলে কত হবে? আচ্ছা, দুটো শূন্যকে রুট করলে হবে হচ্ছে একটা শূন্য। ভালো করে বোঝাই, দেখো এখানে এই দুটো শূন্যকে রুট করলে পাবো হচ্ছে আমরা একটা শূন্য। আর এই 50 কে যদি রুট করা হয়, এমনিতে 50 না হয়ে ধরো এটা হয়ে গেল হচ্ছে 49। 49 কে রুট করলে কত হতো আমাদের? 7। 70 পয়েন্ট সামথিং। তো এই বেগটা হবে হচ্ছে আমাদের 70 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে হচ্ছে আমাদের 70 মিটার পার সেকেন্ড, ঘ নাম্বার। এবার দেখো প্রশ্ন নাম্বার 13-এ আরো সুন্দর একটা কোশ্চেন করছে ভেক্টর থেকে। এটা অপশন টেস্ট ছাড়া আর কোনো উপায় নাই, তো আমরা সবগুলোতে এটার অপশন টেস্ট করব। তো দেখো ফার্স্টটাতে এখানে কোশ্চেনে বলছে দেখো এ এবং বি দুটা ভেক্টর, উভয় ভেক্টরের উপর অভিলম্ব বাদ দাও, আমাদের লম্ব লাগবে আর কি। এমন এই চারটার মধ্যে এমন একটা ভেক্টর চয়েস করতে হবে, ক খ গ ঘ, এই চারটা অপশনের মধ্যে একটা ভেক্টর হবে যে এইটার সাথেও লম্ব এবং এইটার সাথেও লম্ব, দুইটার সাথে লম্ব। আর আমরা জানি যে দুইটা ভেক্টর লম্ব হলে কি হয়? সাপোজ পি আর কিউ দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু কত জানি আমরা? 0। তাহলে এবার এর সাথে এই ভেক্টরটা গুণ করব, ডট গুণন করব, ডট গুণন করে দেখবো 0 আসে নাকি। আবার বি এর সাথেও এই ভেক্টরটা ডট গুণন করব, করে দেখবো 0 আসে নাকি। এভাবে ক খ গ ঘ চারটা অপশনে আমাদেরকে টেস্ট করতে হবে, আর কোনো উপায় নেই। তাহলে বেশিক্ষণ লাগবে না। দেখো এদিকে -3 আসছে 24, -8 আর এখানে হয়ে যাচ্ছে হচ্ছে +16। তাহলে এটা 0 হওয়া কোনোভাবে সম্ভব নয়, -30 হয়ে যাচ্ছে, 32 + 16 -16। তো এই অপশন আর টেস্ট করার দরকার নেই, দুটার সাথেই ডট গুণফল 0 হতে হবে। তাহলে এই নাম্বার অপশন বাদ, আর করার দরকার নেই। এবার বি নাম্বার অপশন, তাহলে এখানে হয়ে যাবে 3 আসছে 24, তারপরে এখানে হয়ে যাবে 8 × 8 -8, আর এদিকে হয়ে যাবে হচ্ছে -8 × 2 = 16। তাহলে 24 থেকে 8 বিয়োগ করলে 16, 16 থেকে এটা 0 হয়ে গেছে, একটা হয়ে গেছে। তাহলে এর সাথে উৎপন্ন করছে, এবার চেক করবো হচ্ছে বি এর সাথে উৎপন্ন করে কিনা। তাহলে এবার বি এর ক্ষেত্রে 8 আর 2 যদি গুণ করি তাহলে 8 × 2 হয়ে গেল হচ্ছে 16,
তারপরে -8 আর -2 যোগ করলে কিন্তু প্লাস হয়ে যাবে, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণ আবার 16। এবার 4 আর -8 যদি গুণ করি, -8 আর 4 গুণ করলে হবে -32, তাহলে 16 16 32 -32 0। তাহলে এই যে খ নম্বর অপশনটাই আমাদের সঠিক, কারণ খ নম্বর অপশনের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এ এর সাথেও এর ডট গুণফল 0, আবার বি এর সাথেও এর ডট গুণফল 0। তার মানে দুইটা ভেক্টরের সাথেই কত কোণ উৎপন্ন করছে ভাইয়া, ডট গুণফল কখন 0 হয়, যখন লম্ব হয়। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে খ, কারণ খ, এ এবং বি দুইটা ভেক্টরের সাথেই ডট গুণফল পেয়েছি হচ্ছে আমরা 0। প্রশ্ন নম্বর 14 চলতরিৎ থেকে একটা সুন্দর কোশ্চেন করছে। দেখো এই কোশ্চেনটার ইন্টারেস্ট হচ্ছে এই জায়গাটা। দেখো এই দুটো ব্যাটারি কিন্তু পরস্পর বিপরীত দিক থেকে সংযুক্ত আছে, বিপরীত দিক থেকে কানেক্টেড আছে। একটা 12 ভোল্ট আর একটা 2 ভোল্টের ব্যাটারি, কিন্তু তার উল্টা দিকে। যদি এই পাশেরটা 12 ভোল্ট হতো আর এই পাশেরটা 2 ভোল্ট হতো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার মাইনাস আসতো, কারণ এখানে কারেন্টের ডিরেকশন দিয়ে দেওয়া আছে উপরের দিকে। কিন্তু এই পাশেরটা যদি 12 হতো, তাহলে ওই দিক থেকে এই দিকে কারেন্টটা আসতো। ফরচুনেটলি এই পাশে 12 আর এই পাশে 2, তাহলে কারেন্ট এর পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে এদিক দিয়ে এখানে প্রবেশ করবে, তার ফলে ডিরেকশন হবে প্লাস। এটা নিয়ে প্যারা নাই। এখানে ভোল্টেজ, ক্রিয়ারত ভোল্টেজ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, যেহেতু ব্যাটারির দুইটা ঋণাত্মক কানেকশনে অর্থাৎ উল্টাভাবে সংযুক্ত আছে। তাহলে এই ক্ষেত্রে কার্যরত ভোল্টেজ হবে হচ্ছে 10 ভোল্ট। এবার দেখো এই 2 ওহম আর এই 2 ওহম, এই দুইজন কিসে আছে আমাদের সমান্তরালে। দুইজন যদি সমান্তরালে থাকে তাহলে হবে 1/2 প্লাস 1/2, তার উপরে ইনভার্স। এই 1/2 আর 1/2 এই দূরে যোগ করলে আমাদের ইনভার্স করতে 1/2 1 হবে, 1 কে ইনভার্স করলে 1ই হয়। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা রোধই নিতে পারি, সেটা হচ্ছে 1 ওহম। তখন এই 2 ওহমগুলো আর লাগবে না, তাহলে এই ওহমগুলো আমাদের বাদ চলে গেল। তাহলে বাকি থাকলে হচ্ছে আমাদের, এবার দেখো এই 1 ওহম আর এই 4 ওহম, এই দুইজন আবার কিসে কানেক্টেড আছে। এই 4 আর 1 দেখো দুইজন মিলে কত আছে আমাদের 5 ওহম। এই 5 ওহমটা শ্রেণীতে কানেক্টেড আছে, তাহলে সেক্ষেত্রে 4 + 1 = আমরা লিখতে পারি 5। আর এইটাই হবে বর্তনীর মোট রোধ। আর এই যে আমরা বর্তনীর মোট ভোল্টেজ বের করছি, তাহলে এবার আমরা সবাই জানি V = IR। তাহলে এখান থেকে আমরা I লিখতে পারি V/R। ভোল্টেজ হচ্ছে 10 আর রোধ হচ্ছে 5, তাহলে এটা হবে 2 অ্যাম্পিয়ার। এখানে মাইনাস হলো না কেন? কারণ বড় ভোল্টেজের ব্যাটারি থেকে এই দিক থেকে যাচ্ছে। যদি 12 ভোল্টটা এই পাশে লাগানো থাকতো, তাহলে এই দিক থেকে এদিকে কারেন্ট আসতো, তখন আমরা অ্যান্সার লিখতাম -2। -2 কিন্তু অ্যান্সারে আছে, অপশানে আছে। -2 কিন্তু হবে না, অ্যান্সার হবে হচ্ছে +2। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 14 এর সলভ। প্রশ্ন নম্বর 15তে নিউটন বলবিদ্য থেকে আরো একটা সুন্দর কোশ্চেন করছে। এইটাও অনেকটা ব্রেন গেমসের মতো। কিভাবে ব্রেন গেমস? দেখো অপশানগুলোতে এই 10⁻³ রেডিয়ান/সেকেন্ড এগুলো নিয়ে কোনো প্যারা নাই। মেইন প্যারা হচ্ছে এই যে এইটুকুনি। দেখো 1.74, 1.47, 2.74, 2.47, শুধু এইটুকু জায়গা মোটামুটি এর কাছাকাছি একটা মান বের করতে পারলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার শেষ। তাহলে এর কৌণিক বেগ বের করতে বলছে, কৌণিক বেগ। তাহলে এই যে কাটার দৈর্ঘ্য দিয়ে আছে কত আমাদের 18 সেন্টিমিটার। একটি দেওয়ালের ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দিয়ে আছে 18 সেন্টিমিটার। কৌণিক বেগ কত? তো কৌণিক বেগ আমরা জানি ওমেগা। এই যে কাটার দৈর্ঘ্য দিচ্ছে 18 সেন্টিমিটার, এই কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটারের কোনো কাজই নাই। যদি রৈখিক বেগ বের করতে বলতো, রৈখিক বেগ V = আমরা জানি ওমেগা R। রৈখিক বেগ বের করার সময় এই R এর দরকার পড়তো, কিন্তু কৌণিক বেগ বের করার সময় এই কাটার দৈর্ঘ্যের কোনো দরকার নাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে শুধু ওমেগা = 2π/t, এই সূত্র বসালেই হয়ে যাবে। তাহলে ওমেগা = 2π/t। টি হচ্ছে এবার মিনিটের কাটা। মিনিটের কাটা যেখানে আছে সেখান থেকে আবার সেখানে আসতে কতক্ষণ সময় লাগে? মিনিটের কাটা যেখানে আছে সেখানে আবার আসলে হয় 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে 60 × 60, তাহলে এখান থেকে ওমেগা = আমরা পাবো হচ্ছে 2π/3600। তাহলে এই 2 দিয়ে কাটলে হয় হচ্ছে ওমেগা = π/1800। এখন এই π/1800টা তুমি যদি জাস্ট সামহাও কোনোভাবে বের করতে পারো, তাহলে তোমার এই অ্যান্সারটা চলে আসবে। এটা এত কঠিন কিছু না। পাই মানে কত জানি আমরা? পাই মানে জানি হচ্ছে 3.1416 এরকম আর কি, 3.1416। এই ওয়ানটা নিলাম কাটাকাটিটা সুবিধাজনক করার জন্য। তাহলে উপর থেকে দশমিক তুলে দিলে নিচে কি চলে আসবে ভাইয়া? 1000 চলে আসবে। নিচে 1000 চলে আসবে না? 3টা ডিজিট আছে, 341416159 এরকম আর কি জিনিসটা। তাহলে 3.14 না নিয়ে 1.15 এভাবে নিতে পারতাম। 3টা নিলাম যাতে 1000 নিচে আসে। কেন 1000 নিচে আসে? যাতে এই 10⁻³ এর হিসাবটা ঝামেলা মুক্ত হয়ে যায়। তাহলে এখান থেকে ওমেগা = আমরা পাবো 3.141 / 1800। আর এই 1/1000 মানে হচ্ছে 10⁻³। এখন শুধু এই যে এইটুকু, সরি এই পয়েন্টটা উঠে গেছে, এখন শুধু এই ভাগটুকু ক্যালকুলেটর করতে পারলে আমরা কাজ শেষ। কিন্তু ক্যালকুলেটর তো নাই, এর ভাগ এখন ম্যানুয়ালি করবো আমরা।
তাহলে এই যে 1800 এটা ভাগ করবে কাকে, 3141.7, এই শেষ, আর কিছু বের করতে হবে না। দেখো 1.7 একটাই ধারে কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ক নাম্বার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক, 1.74 × 10⁻³ অসম্ভব কিছু না, চাইলেই সলভ করা যায়। আর এগুলো তোমরা ক্লাস 2, 3 তে 4, 5 এ শিখছো, এগুলো ভাগ তো আবার নতুন করে শেখানোর কিছু নেই। এবার দেখো প্রশ্ন নম্বর 16তে কি বলছে, দেখো প্রশ্ন নম্বর 16 এটা হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে, তরঙ্গ ভেবে ভুল করো না, ভৌত আলোক বিজ্ঞানে এই জিনিসগুলো আলোচনা করা আছে। তো দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য বের করতে হবে। আমরা সবাই জানি দ ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু প, এখানে পথ পার্থক্যটাই বের করতে বলছে আমাদের। তাহলে পথ পার্থক্য প ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2π/λ, এই পাশে যদি চলে আসে তাহলে তখন হয়ে যাবে λ ডিভাইড বাই 2π ইন্টু দ। তাহলে এবার প ইজ ইকুয়াল টু λ ডিভাইড বাই 2π, আর এই দশা পার্থক্য দিয়ে দেওয়া আছে প্রশ্নে π/2, তাহলে পাইকে মেরে ফেললো, তার ফলে বেঁচে থাকলো হচ্ছে λ2 আর 2 গুণ করে 4 হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে λ/4, তাহলে অ্যান্সার হবে বি, λ ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 16। এবার জিএসটির আরো একটা কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। এবার 17 নম্বর কোশ্চেন দেখো, বিশাল বড় একটা কোশ্চেন। স্পেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করার জন্য গড় উচ্চতা এত পাওয়া গেল, সমতল কাচের উচ্চতা এত দেওয়া আছে, 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব এত দেওয়া আছে, এখান থেকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কের জন্য সূত্র হচ্ছে r ইজ ইকুয়াল টু d স্কয়ার ডিভাইড বাই 6h প্লাস h/2। তো কি এই সূত্র দিয়ে এতগুলো মান বের করে এখানে d হবে হচ্ছে 3টা পায়ের x y z, 3টা যোগ করে এদের সংখ্যা দ্বারা ভাগ, আবার এই h-টা তোমাকে বের করে নিতে হবে। টোটাল যে উচ্চতা দেওয়া আছে 5.21, এখান থেকে তোমাকে বিয়োগ করে দিতে হবে হচ্ছে 0.25, এগুলো সব বিয়োগ করে এতগুলো ভাগ করে আবার স্কোয়ার করে আর বের করা, ইটস কোয়াইট ইম্পসিবল। এবং যদি বের করেও নাও তাহলে দেখো তোমার অ্যাকুরেসি কোন লেভেলে রাখতে হবে, 3.65, 3.68, 3.86, 3.58। তুমি এর একেবারে এত প্রিসিয়াস সলভ উইদাউট ক্যালকুলেটরে বের করতে পারবে না, ইটস কোয়াইট ইম্পসিবল, মানে অসম্ভব, এটা বেরই করতে পারবে না। এটা হবে তোমাদের একেবারে 100% শিওর স্টপিং ম্যাথ। এইটা ভুলেও এটাতে সলভ করতে শুরু করা যাবে না ভাইয়া, কোনোভাবে এটা সলভ করতে শুরু করা যাবে না। তো তোমার 25টা কোশ্চেন আছে, যে এই বছর ফার্স্ট হবে জিএসটিতে, যে এবছর জিএসটিতে ফার্স্ট হবে সেও সর্বোচ্চ 22টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে, কারণ দুইটাতে স্টপিং ম্যাথ, এটাতে সে অ্যান্সার করতে চাইলেও উইদাউট ক্যালকুলেটর পারবেই না এত প্রিসিয়াস অ্যান্সার বের করতে। তাহলে এই 22টা যদি তুমি কারেক্ট করতে পারো তাহলে তুমি এবছর জিএসটিতে ফার্স্ট হবা, বুঝতে পারছো? তাই স্টপিং ম্যাথ গুলো আমরা অ্যাভয়েড করবো, এটা একেবারে শিওরলি স্টপিং ম্যাথ, এটা জিএসটিতে আসা সম্ভব নয় কোনোভাবে। এবার প্রশ্ন নম্বর 18তে কি বলছে দেখো, এবার প্রশ্ন নম্বর 18তে 200 গ্রাম ভরের একটা বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে এবার বস্তুটা পড়ছে হচ্ছে 20 মিটার উচ্চতা থেকে, বস্তুর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 20 মিটার, এখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বস্তুটা যদি ফেলে দেই তাহলে শুরুতে এর বেগ কত হবে ভাইয়া? শুরুতে এর বেগ ছিল হচ্ছে 0, যখন ভূমি স্পর্শ করবে তার ঠিক আগ মুহূর্তে এই জায়গায় বেগ হচ্ছে v। এখন এই ভিটা কত এটা আমরা বের করব, তাহলে গতিশক্তিটা বের হবে। তাহলে গতিশক্তি E = আমরা জানি ½ mv²। এখন এই v কিভাবে বের করা যায়, যেহেতু u, v আর h তিনটাই দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে লিখতে পারি v² = u² + 2gh। তাহলে এখান থেকে v² যেহেতু u² 0 কারণ u 0, তাহলে এখান থেকে 2gh থাকে। তাহলে এখান থেকে v² বসালে E আমরা পাবো হচ্ছে ½ m × 2gh, এই যে এই পাশ থেকে দেখো 2gh। তাহলে এবার 2 কে মেরে ফেললো, তার ফলে E আমরা পাবো হচ্ছে mgh। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ আসবে, বিভব শক্তির সমীকরণের মতোই, কিন্তু জিনিসটা হয়ে যাবে হচ্ছে আমাদের গতিশক্তি। এবার ভর দেওয়া আছে দেখো 200 গ্রাম, এই 200 কে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0.2 কেজি, অর্থাৎ বস্তুর ভর সেদিন ছিল 0.2 কেজি। h হচ্ছে 20 আর গ্র্যাভিটি এখানে 9.8 যদি ইউজ করি তাহলে দেখো 2 আর এটা গুণ করলে 4 × 9.8, এবার 4 আর 9.8 এটা গুণ করলে হয় 39.2। 9.8 এর ঘরের নামতাও মুখস্থ করতে হবে ভাইয়া, 9.8 কে 9.8 দুগুণ 19.6 এভাবে মুখস্থ করবা, কারণ উপায় নাই, জিএসটি তো ভালো করতে চাইলে ক্যালকুলেটর ছাড়া এইভাবেই আগাইতে হবে। 9.8 যেহেতু বেশি ইউজ হয়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 18 সমাধান। প্রশ্ন নম্বর 19 সুন্দর একটা কোশ্চেন নিয়ে আসছে, বাট কোশ্চেনটা স্টপিং ম্যাথ,
কারণ ক্যালকুলেটর ছাড়া এটার ইকুয়েশন সলভ করা সম্ভব না। দেখো আমি থিওরিটা দেখাচ্ছি। যদি একটা স্প্রিং, এই স্প্রিংকে টেনে এখানে যদি একটা এম ভরের বস্তু উঠাই দিয়ে এটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তারপর আবার এইভাবে দুলতে দেওয়া হয়, তাহলে তখন এই স্প্রিংটা অনেকটা সরল দোলকের ন্যায় আচরণ করবে। যেহেতু সরল দোলকের ন্যায় আচরণ করবে, সেহেতু এই স্প্রিং এর জন্যই আমরা সূত্র লিখতে পারি T = 2π√L/g। এখন এখানে এলটা হচ্ছে এই যে কতখানি প্রসারিত হয়ে গেল, সেটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে এল। তাহলে T = 2π√8, দেখো এল হবে 8 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার একবার চিন্তা করো, 8 সেন্টিমিটারকে ক্যালকুলেট করলে কিন্তু 0.08 মিটার আসবে, 100 দ্বারা ভাগ করতে হবে। গ্র্যাভিটি হচ্ছে 9.8। এখন আমাকে একটু বলো তো, তুমি কি আদতেও এই ভাগটুকু ক্যালকুলেটর ছাড়া করে তার উপর রুট করে সেটাকে আবার 2π দ্বারা গুণ করে অ্যান্সার বের করতে পারবা? এটা কি সম্ভব? আমার মনে হয় না এটা সম্ভব। ক্যালকুলেটর ছাড়া অনেক সময় লাগবে, প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে একটা অঙ্ক পুরোপুরি সলভ করতে। ক্যালকুলেটরে করলে এই মানটা আসা হচ্ছে 0.567 সেকেন্ড। এখন এখানেই শেষ না, এমনিতেই তো ক্যালকুলেটর ইউজ করতে পারছি না, আবার অ্যান্সার আসছে 0.567। আর অপশনগুলো ছিল সেদিন এরকম কিছুটা, দেখো 0.57 সেকেন্ড, খ নম্বর 0.56 সেকেন্ড, গ নম্বর 0.75 সেকেন্ড, ঘ নম্বর 0.65 সেকেন্ড। এখন চিন্তা করো, এমনিতে এখানে ক্যালকুলেটর বসানো যাচ্ছিল না, আবার বসাইলেও অপশনগুলো দেখো, তুমি এই 0.567 এ 0.56 ভরাট করবা নাকি 0.57 ভরাট করবা? অলমোস্ট কনফিউজিং একটা এমসিকিউ। তো এই ধরনের এমসিকিউ থেকে তোমাকে সেফ থাকতে হবে। তারপরে এটার উত্তর হবে হচ্ছে ক। যারা ক দিয়েছো তাদের ঠিক। খুবই সহজ একটা কোশ্চেন নিয়ে এসছে, প্রশ্ন নম্বর 20-এ। কোশ্চেনটা হচ্ছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2020-21 রিপিট কোশ্চেন। দেখো বলছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত হবে। অপশনগুলো ছিল, আমি আর লিখছি না অপশনগুলো, কারণ ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি যে এটা হয় 2n + 1 λ/2, এটা হচ্ছে পথ পার্থক্য। যদি বলতো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য, তাহলে হতো 2n + 1 π। আবার যদি ধ্বংসাত্মক না বলে যদি গঠনমূলক বলতো, তাহলে সেক্ষেত্রে হতো 2n λ/2, আর দশা পার্থক্য হতো তখন 2n π বা 2πn। এবার প্রশ্ন নম্বর 21-এ আরো একটা সুন্দর কোশ্চেন এসছে। এটাতে তেমন কোনো ভেজাল নাই, এটা স্টপিং ম্যাথ না, সবগুলো স্টপিং ম্যাথ না, এটা জেনারেলি সলভ করতে হবে। তো দেখো আই দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে এবং ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে বলছে কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে জ্বালানো যাবে। তাহলে মেইন লাইনে কি পরিমাণ ক্ষমতা আছে এটা আমাদেরকে বের করতে হবে। আর ক্ষমতার সূত্র হচ্ছে P = ভাই, অর্থাৎ যার যত ভাই আছে তার তত ক্ষমতা আছে, এইভাবে আমরা মনে রাখি। P = হচ্ছে ভাই। তাহলে এবার ক্ষমতা কত আসে দেখো, V = 220 এবং টোটাল তড়িৎ প্রবাহ হচ্ছে 10। তাহলে ক্ষমতা আছে হচ্ছে 2200 ওয়াট। এখন একটা বাতি কতখানি ওয়াটের ভাইয়া? 40 ওয়াটের। তাহলে একটা বাতি যদি 40 ওয়াটের হয়ে থাকে, তাহলে এবার P = হবে 2200 / 4 0। তাহলে 0 0 কাটা গেল, তাহলে এখানে ভাগ করলে বুঝতে পারছো এটা হচ্ছে 55টি। তাহলে 55টি বাতি পাওয়া যাবে নিরাপদে জ্বালানোর জন্য। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 55টি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 21। আরেকটু ঢুকতেই পারলাম না ক্লাসটাতে, মানে অনেক সময় দেখা যায় না, ওরকম ঢুকতেই পারলাম না। প্রশ্ন 22। আচ্ছা, প্রশ্ন অ্যান্সার তো ঢুকতে পারবা কিভাবে? টপিক আলোচনা হলে হেভি লাগতো। কোন চিরের প্রস্থ 3 × 10⁻4 সেন্টিমিটার। কোন চিরের প্রস্থ 3 × 10⁻4 সেন্টিমিটার। কোন চিরের প্রস্থ 3 × 10⁻4 সেন্টিমিটার। 3 × 10⁻4 সেন্টিমিটার। যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে,
তার তরঙ্গ দৈর্ঘ্য, হাই হাই, তার তরঙ্গ দৈর্ঘ্য, সরি, তার তরঙ্গ দৈর্ঘ্য, তার তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তার তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া? 6000 অ্যাংস্ট্রম। এরপর কে মারা গেল দেখা যাক, নিশ্চিত কেউ মারা যাবে। এবার বলছে হচ্ছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে, আচ্ছা কেউ মারা যায়নি, কেন্দ্রীয় চরমের উভয় পাশে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী, প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী দূরত্ব এবার প্রশ্ন নাম্বার 22-এ, ধরো আগে চেক করি, তো এবার প্রশ্ন নাম্বার 22-এ খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে এসছে, তবে এটাও বেশ কঠিন, তবে এটি স্টপিং না, চেষ্টা করলে হবে, ক্যালকুলেটর ছাড়াই হবে। দেখো কিভাবে, কোন চিরের প্রস্থ 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব। তাহলে এবার দেখো কেন্দ্রীয় চরম, তার মানে এটা আর ব্যতিচার না, এটা হচ্ছে আমাদের অপবর্তনে চলে আসছে, যেহেতু কেন্দ্রীয় চরম আছে, তাহলে এই যে অপবর্তন ঘটতেছে। এবার অপবর্তনের ক্ষেত্রে উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, ডিফারেন্স অফ অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের একক চিরের দরুন অপবর্তন, এই অপবর্তনের ক্ষেত্রে সেন্টার থেকে একেবারে সেন্টারে এখানে হয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমের পরে এটা হয় হচ্ছে আমাদের প্রথম অবম, আর এর নিচে হয় এটা হচ্ছে আমাদের প্রথম অবম, মাঝখানেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। চরমের পাশে অবম থাকবে, এটা হচ্ছে আমাদের প্রথম অবম। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত এটাকে যদি অ্যাক্সিস কল্পনা করি, তাহলে এই যে এই চরম অবম, এই প্রথম অবম আর এই দ্বিতীয় অবম, এই দুইজনের মাঝখানে যে কোণের ডিফারেন্স, এই কোণের ডিফারেন্সটাই আমাদেরকে আর কি মেইনলি বের করতে হবে। এখন এই কোণের ডিফারেন্স বের করার জন্য দেখো এখানে আমরা সূত্র পড়ছিলাম এই অপবর্তনের ক্ষেত্রে, যেহেতু বলছে প্রথম ক্রম অবমগুলো, তাহলে অবমের ক্ষেত্রে কিন্তু অপবর্তনের শর্ত ছিল হচ্ছে a sin θ is equal to a lambda। অবমেরই শর্ত ছিল a sin θ is equal to a lambda, বিকজ এটা অপবর্তনে অবমের শর্ত চরমের শর্তের বিপরীত হয়। তাহলে a sin θ is equal to a lambda, তাহলে এখান থেকে আমরা sin θ is equal to লিখতে পারি a lambda divided by a। এখান থেকে আমরা থিটাটা বের করব, তাহলে θ is equal to হয়ে যাবে sin inverse a lambda divided by a। বাট এই থিটাটা অ্যাকচুয়ালিতে মিন করে এই যে এইটুকু অর্ধেক অংশটুকু, এই উপরের টুকুর এইটুকু হচ্ছে থিটা, আবার নিচের এইটুকু হচ্ছে থিটা। এই দুইটা থিটা মিলে হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে যেটা কোশ্চেনে জিজ্ঞেস করছে যে মধ্যবর্তী কৌণিক দূরত্ব, অর্থাৎ পুরোটা। তাহলে মধ্যবর্তী কৌণিক দূরত্ব কিন্তু এই উপরের টুকু যদি থিটা ধরি, নিচের টুকু থিটা ধরি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 θ। তাহলে 2 θ বের করতে হবে আমাদেরকে। তাহলে এই 2 θ যদি বের করতে চাই, তাহলে দুই পাশে 2 দ্বারা গুণ করে দিলে এই 2 θ is equal to 2 sin inverse a lambda divided by a। এখন এখানে আমরা মানগুলো বসায় দিতে পারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যাদের আগে থেকে জানা ছিল তারা ডিরেক্টলি সূত্রটাই লিখে দিতে পারতা। তাহলে এই 2 θটা আমাদের বের করতে হবে,
টোটাল মধ্যবর্তী কৌণিক দূরত্ব। তাহলে 2θ = 2 × sin ইনভার্স n। প্রথম ক্রম বলার কারণে n এর মান হয়ে গেছে হচ্ছে আমাদের 1। যেহেতু n এর মান 1 হয়ে গেছে তাহলে n আর লেখার দরকার নেই। এবার ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, তাহলে 6 × 10 ইনভার্স 7 মিটার আসবে। 6000 × 10 ইনভার্স 10, 6 × 10 ইনভার্স 7 মিটার আসলো। আর এটা হচ্ছে 3 × 10 ইনভার্স 6 মিটার। তাহলে এখান থেকে 3 দিয়ে 6 কে কাটলে হচ্ছে 2, আর 10 ইনভার্স 7 10 ইনভার্স 6 কাটাকাটি করলে নিচে একটা 10 বেশি থেকে যায়। তাহলে 2θ = এখান থেকে পাবো 2 sin ইনভার্স, এটুকু হবে হচ্ছে 2/10, দ্যাট মিন্স 1/5। 1/5 মানে কিন্তু 0.2। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1/5 মানে 0.2। তাহলে 2 sin ইনভার্স 0.2, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেটর ছাড়া করা যায় ইজিলি, তেমন একটা কঠিন কিছু না। প্রশ্ন নাম্বার 23-এ এরা কিন্ডারগার্টেনের একটা হচ্ছে এমসিকিউ দিয়েছে। এটাতে কিছুই নাই, জাস্ট সিম্পলি গুণ ভাগ, কোনো ট্রিক্স ফিক্স কিছু নাই। এটাতে যে গুণ পারে, ছোটবেলায় যে পড়ালেখা করছে সে পারবে, আর যে ছোটবেলায় পড়ালেখা করেনি সে পারবে না। তো এটাতে অর্ধজীবন দেওয়া আছে, দেখো t½ দেওয়া আছে। t½ 1590 বছর t½ দেওয়া আছে। এবার আমাদের গড় আয়ু টাও বের করতে বলছে। এই টাও = আমরা সবাই জানি 1/λ। দেন এই ল্যামডার পরিবর্তে আমরা যদি 0.693 / বসাই তাহলে এটা হবে t½ / 0.693 উল্টাই গিয়ে। তাহলে এই যে গড় আয়ু, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে গড় আয়ু টাও = এটা হয়ে যাবে t½ 1590 / 0.693। এই ভাগটুকু এখন আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া করতে হবে আর কি। মানে ইচ্ছা করে আমাদেরকে প্যারা দিচ্ছে। তো দেখো হচ্ছে 1590 / 0.693। এই পয়েন্টটা ভুলে যাও, আপাতত মনে করো যে পয়েন্ট নাই। তাহলে পয়েন্টের পরে কয়টা ডিজিট ছিল? 1 2 3। পয়েন্টের পরে 3টা ডিজিট ছিল, এটা মনে রাখো। মনে করো এটা নাই, আপাতত নাই। তাহলে এবার তোমাকে কি করতে হবে? 1590-কে ভাগ করতে হবে হচ্ছে 693 দিয়ে, এবং ভাগটা অ্যাকুরেট করতে হবে। অ্যাকুরেটলি ভাগ করতে হবে। কেন অ্যাকুরেটলি ভাগ করতে হবে? দেখো অপশনগুলো দেখো তাদের, 2294 2290, খুব কাছাকাছি। 2300 2304, আবার কাছাকাছি। হয় এইটা হবে, নাহলে এই সেট হবে, কিন্তু খুব কাছাকাছি উত্তর হওয়ার কারণে খুব প্রিসিয়াসলি তোমাকে ভাগটা করতে হবে। পক্ষে অ্যান্সার হচ্ছে 2294। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2294। এটাও আমার দৃষ্টিতে বেশ টাফ এতখানি ক্যালকুলেশন করা। তো এটা হচ্ছে আমাদের 2294, অ্যান্সার হবে ক নাম্বার। তো এবার 24 নম্বর প্রশ্নের ধারকত্ব থেকে খুব সুন্দর একটা কোশ্চেন করছে। এটা তেমন একটা কঠিন কিছু না। তো দেখো এবার এই যে 4 আর এই 4, এই 4 আর 4 এই দুইজন কিসে আছে ভাই? দেখো এই দুইজন স্পষ্ট দেখা যাচ্ছে, এই দুইজন আছে হচ্ছে শ্রেণীতে। এই দুইজনকে শ্রেণী আগে করে নিই। তাহলে সিরিজের ক্ষেত্রে শ্রেণী হলে কিন্তু 1/CS = 1/4 + 1/4 হবে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2/4। 2/4 কে উল্টাই দিলে 4/2, এবং এটা হয়ে যাবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড CS। তাহলে CS আসলে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এই দুইজনের পরিবর্তে একটা রোধ যদি ব্যবহার করি তাহলে সেটা হবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড এই দুইজনের পরিবর্তে। তাহলে এই দুইজন ভ্যানিশ হয়ে গেল, এখানে আসলে হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাড। এবার দেখো এই 2 মাইক্রোফ্যারাড, এই 2 আর এই 2, এই তিনজন কিসে আছে ভাইয়া? সমান্তরালে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে এই তিনজন কিসে আছে? আমাদের সমান্তরালে আছে। তাহলে এই তিনজন যদি সমান্তরালে থাকে তাহলে এই তিনজনের জন্য লেখা যায় CP প্যারালালে থাকার কারণে C1 + C2 + C3। তাহলে এখান থেকে CP = কত পাবো আমরা? এই তিনটা যদি যোগ করে দিই তাহলে কত হবে ভাইয়া? আমাদের তিনটা যোগ করলে হয়ে যাবে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে এবার এই তিনটার পরিবর্তে হয়ে গেছে হচ্ছে আমাদের 1 পিসি, সেটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এই যে 6 মাইক্রোফ্যারাড রোধ, কেন ধারক, তাহলে ধারক হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এবার 6 আর 3 কিসে আছে ভাইয়া? 6 আর 3 স্পষ্ট দেখা যাচ্ছে এরা আছে আর শ্রেণীতে। আর শ্রেণীর ক্ষেত্রে আবারও লিখতে হবে হচ্ছে 1/CS = 1/6 + 1/3। এটা ক্যালকুলেশন করলে CS আসবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের ধারকত্ব। তাহলে এবার সর্বশেষ কোশ্চেন, প্রশ্ন নম্বর 25-এ আবারও খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন নিয়ে এসছে। এটাও ব্রেন গেম কিন্তু, হ্যাঁ, এটা তোমাকে সলভ করে আসতে হবে এবং আসতে হবে মাস্ট। এটা ক্যালকুলেটর ছাড়াও সলভ করা যাবে। কিভাবে দেখো,